গেলে কতগুলো ইলেকট্রন দরকার হয়? তার অ্যান্সার হচ্ছে দুটো। মৃত্যুঞ্জয় স্বাগতা একটা নয়, একটা বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রনের দরকার, সবসময় মাথায় রাখবে এটা। একটা বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন। আমি বললাম না যে ডোনেটার এবং অ্যাকসেপ্টার যেটা আছে, একজনের ওটা একা বসে আছে এবং একটা ডোনেট করবে, তো সেখান থেকে দুটো ইলেকট্রন একটা বন্ড তৈরি হবে। আচ্ছা, এবার এখানে যদি আমি মিথেন নিয়ে বলি, নর্মাল মিথেনের যদি আমি স্ট্রাকচারটা দেখি, স্ট্রাকচারটা দেখলে তুমি এরকম পরিষ্কার দেখতে পাবে। সেটা হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন ছাড়া তো মিথেনের মধ্যে কিছু নেই। CH4, ওকে, কার্বন একটা আছে, হাইড্রোজেন চারটে আছে। তো কার্বনের অ্যাটমিক নাম্বার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, তো ভাঙলে আমি K2 পাবো, L4 পাবো, এটা। আচ্ছা, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাহলে H1 হলো, তার মানে K কক্ষপথে একটাই থাকবে। আচ্ছা, এবার যদি একে আমি নরমালি আঁকি, তো একটা কার্বনকে আমি মিডিলে আছে এবং তার চারদিকে চারটে হাইড্রোজেন প্রেজেন্ট আছে। K1 কিভাবে পাচ্ছি? K কক্ষপথে একটা ইলেকট্রন আছে। এটা অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস দেখবে ফার্স্টে। অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসে এই জিনিসগুলো পুরো পরিষ্কার দেখানো আছে যে K, L, M কি এগুলো তার কক্ষপথ। ইলেকট্রনগুলোকে এই কক্ষপথগুলোতে ফেলতে হয়। হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 1, তো ইলেকট্রন সংখ্যা 1 মানে তার K কক্ষপথ হচ্ছে প্রথম বা ঘর তুমি বলতে পারো, এখানে একটা মাত্র ইলেকট্রন যাবে। ওকে, এটা হচ্ছে ব্যাপার। এবার দেখো, এই জিনিসটা বুঝতে যদি প্রবলেম হয় তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস আমার প্রোফাইলে আছে, সেটা দেখে নেবে ফার্স্টে। ওকে, ব্যাস। তো এটা দেখো, কেমিক্যাল বন্ডিং এর ক্লাসও আগে করানো আছে, করানো নেই আমি বলছি না, কেমিক্যাল বন্ডিং এর ক্লাসও আগে করানো আছে, কিন্তু তখন হয়তো তোমরা অনেকেই ছিলে না বা কেউই হয়তো ছিল না হয়তো। হ্যাঁ, তখন জিনিসটা একবার করিয়েছি, তো রেকর্ডেড দেখার থেকে আমি মনে করি লাইভ দেখা অনেক সুবিধাজনক এবং সেটা এফেক্টিভ হয় অনেক। তো সেই কারণে তোমাদের করানো এবং আবার এই ক্লাসটার অ্যারেঞ্জমেন্ট করা, এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস এই কারণেই বলছি, এখান থেকে অনেক কনসেপ্ট বোঝার আছে। ওকে, তো দেখো, যদি কোথাও প্রবলেম হয় তো বলবে, কারণ এই জিনিসটা বলতে গেলে এখন অনেক জিনিস বলতে হবে, তো সেই কারণে আমি এই জিনিসটাকে স্কিপ করে গেলাম, এবং এটা যেহেতু ক্লাসে করানো আছে তো সেই কারণে তোমাকে বললাম ওখান থেকে একটু দেখে নিও। বেশ, চলো। কার্বনের ক্ষেত্রে ভ্যালেন্স শেল কত? ভ্যালেন্স শেল হচ্ছে L, এবং L কক্ষপথে কটা ইলেকট্রন আছে? 4টি ইলেকট্রন আছে। তো আমার কাজ হচ্ছে ভ্যালেন্স লাইভ করাবো, সব করাবো। এখানে তো দেখো রোটেশন চলে না, প্রত্যেকটা ক্লাসেই আবার এক্সচেঞ্জ হবে, কারণ যেই হারে ক্লাস হয় তোমরা তো বুঝতে পারছো যে 1.5 মাস থেকে 2 মাস লাগবে টোটাল সিলেবাস কমপ্লিট করতে। তো 2 মাসের পরে আমরা আবার কি করব, এটা তো ভাববে। 2 মাসের পর আমরা কি করব? 2 মাসের পরে আবার এই জিনিসগুলোকেই 2 মাসের পর আবার এই জিনিসগুলোকেই করাতে হবে, ফুল কেমিস্ট্রি সবই করাবো। এখানে বেসিক্যালি এই ক্লাসটার মধ্যে যেটা করাবো সেটা হচ্ছে 8টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, 8টা, ঠিক আছে, 7 থেকে 8টা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি রেখেছি। যে চ্যাপ্টারগুলো আগের একটা কোর্স আমি করেছিলাম, এই কোর্সটা শুরু হওয়ার আগে, মানে এটা তো এপ্রিল মাস, মার্চ মাসের কথা বলছি, মার্চ মাসে এটা করিয়েছিলাম। তো সেই ক্লাসে আর কি যে টপিকগুলো করেছিলাম সেগুলো বাদ দিয়ে আর যে বাকি ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাদের এখানে রাখা আছে। এবার দেখো যে কিছু কিছু টপিক আছে যে টপিকগুলো না বুঝলে হয় না, এবং তার মধ্যে কেমিক্যাল পরে করাবো। হ্যাঁ, কেমিক্যাল বন্ডিং একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। আবার কিছু কিছু টপিক আছে যা দেখো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে, ওয়েলকাম পৌলমী এবং ওয়েলকাম ইঞ্জামামুল, ওকে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, এবং এই ইম্পর্টেন্সের জায়গাগুলোতে দেখা যায় যে সেই টপিকগুলো একটু এমসিকিউর মাধ্যমে আমরা যদি সলভ করি, ধরো এইরকম কিছু কিছু চ্যাপ্টার আছে, সাপোজ এনভায়রনমেন্টাল পলিউশন, ঠিক আছে, বা কেমিস্ট্রি এভরিডে লাইফ, সেখানে বোঝানোর কিছু নেই, সেখানে একটা এমসিকিউ ধরবো, ওই এমসিকিউর অ্যান্সার তোমরা দেবে, যদি কারোর কিছু ডাউট থাকে তাহলে সেটা ডাউটের মাধ্যমে আমরা সলভ করবো। এই দুটো কোর্স করলে কেমিস্ট্রি মোটামুটি বেসিক পার্ট কমপ্লিট হবে। দেখো, সায়েন্সে কমপ্লিট হবে কি কমপ্লিট হবে না এটা আমি বলতে পারি না, কারণ বেসিক্যালি যেটা হয় সেটা হচ্ছে এই যে কম্পিটিটিভ এক্সাম তোমরা দিচ্ছ, এই কম্পিটিটিভ এক্সামের কোনো সিলেবাস হয় না, কম্পিটিটিভ এক্সামের কোনো সিলেবাস হয় না। তুমি টেকনোলজি করাবো আস্তে আস্তে, মানে এক এক করে, আগে বেসিক পার্টটা কমপ্লিট করে নিই, টেকনোলজি আস্তে আস্তে করাবো, মানে ওই পার্টটাও ধরতে হবে, আমার মাথায় আছে। হুম, ব্যাপারটা হচ্ছে যেটা বলছি যে কম্পিটিটিভ এক্সামের কিন্তু কোনো সিলেবাস হয় না। তোমাকে আজকে যদি ডাব্লিউবিসিএস পরীক্ষায় সাপোজ 11 এর বই বা 12 এর বই থেকে একটা কোয়েশ্চেন দেয়, তুমি কি চ্যালেঞ্জ করতে পারবে যে এটা স্যার কেন দিয়েছে? আচ্ছা, ক্লাস কোর্সে আছো, আমাকে সুজন আনএকাডেমি প্রোফাইলে একটা মেসেজ করে দিও, মেসেজ যা খুশি তাই আসতে পারে, এবং পরীক্ষার পরীক্ষার কোয়েশ্চেনের প্যাটার্ন দিন দিন যেভাবে চেঞ্জ হচ্ছে, অনার্সের কোয়েশ্চেন যে দেবে না এই নিয়ে কোনো কনফিউশন নেই, সে দিতেই পারে। বোঝা গেল? তো পড়াশোনাটা সেই লেভেলে করতে হবে, সেই জন্যই বলছি প্রত্যেকটা সাবজেক্ট। আর এটা সায়েন্স, এটা মুখস্থ করে হবে না, এটা টোটালি বুঝে পড়তে হবে। কয়েকটা ডেটা মুখস্থ করে আমি পরীক্ষা দিতে চলে গেলাম, কয়েকটা ডেটা মুখস্থ করে আমি পরীক্ষা দিতে চলে গেলাম, আমার ভেতরে কোনো কনসেপ্ট নেই, সেই জিনিসটা করলে হবে না, বারবার বলছি, কারণ ডেটা মুখস্থ করে পরীক্ষা দেওয়ার দিন কিন্তু চলে গেছে।
ডেটা মুখস্থ করে পরীক্ষা দেওয়ার দিন চলে গেছে, বা ওই ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষার আগে 10 ইয়ার সলভ করে গেলাম, ওখান থেকে কমন পেয়ে যাবো। হ্যাঁ, কমন কি আসে না? কমন আসে। আগে যেটা 20-30% আসতো, এখন সেটা কমে 5% দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, 5% দাঁড়িয়ে গেছে। তো ওই 5%-এর জন্য যদি তোমরা এত খাটতে চাও তো খাটবে, সেটা পুরোপুরি ভাবে তোমরা পরীক্ষা দিচ্ছ সেটা তোমার উপরে ডিপেন্ড করবে। আচ্ছা, আনবো আনবো ফিজিক্সের ওই ব্যাচ কোর্সের মধ্যে টেকনোলজি কিছু ক্লাস আছে, ওখান থেকে কিছু পেয়ে যাবে। দেখো আর্টস এর স্টুডেন্টদের, আচ্ছা তোমাদের কি মনে হচ্ছে যে আমি যেই কথাগুলো বলছি সেই কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে? এই যে কেমিক্যাল বন্ডিং এ ধরো এই ঢোকেনি? আচ্ছা, সেটাই বলছি, সেই জিনিসটাই বলছি যে একটু বুঝে পড়ার মানসিকতা, একটু বুঝে পড়ার মানসিকতা তৈরি করতে হবে। ঠিক আছে, মানসিকতা বুঝে বুঝে পড়ার মানসিকতা তৈরি করতে হবে, এবং ওই মানসিকতাটা তৈরি করতে পারলে দেখবে আস্তে 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 সব জিনিসই ঠিকঠাক ভাবে দাঁড়াচ্ছে বা হচ্ছে। ওকে, এটাই বলার। মুখস্থ করার দিন তো দরকারি, মুখস্থ করার দিন দরকারি, এবং সেই জামানা কিন্তু চলে গেছে। যেটা মুখস্থ করে কিন্তু পরীক্ষা দিতে গেলে হবে না। এটা যদি করে থাকো সেই মানসিকতাকে আগে চেঞ্জ করো, মানসিকতা একটু চেঞ্জ করো, তাহলেই দেখবে যে জিনিসটা ঠিকঠাক ভাবে দাঁড়াচ্ছে এবং ভয় পাবে না, কোনো জিনিস নিয়ে ফ্রাস্ট্রেটেড হবে না, ভয় পাবে না। চলো কোভ্যালেন্ট জিনিসটা আমরা স্টার্ট করি এবার আস্তে আস্তে। কার্বনের যেটা বললাম যে অ্যাটমিক নাম্বার 6 এবং K12 4 হয়, এবং হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তাহলে K1। তাহলে এখানে দেখো কার্বনের গুলোকে আমি এরকম ভাবে আঁকলাম, এবং হাইড্রোজেন গুলোকে যদি আমি এরকম ভাবে আঁকি, ক্রস দিয়ে আঁকি, তো দেখো কার্বনের 4টে তোমার ইলেকট্রন হাইড্রোজেনের প্রত্যেকটা ইলেকট্রন, বা হাইড্রোজেনের 4টে হাইড্রোজেনের 4টে ইলেকট্রনের সাথে শেয়ারিং করবে। কেমন ভাবে শেয়ারিং? ওয়ান বন্ড ইকুয়াল টু টু ইলেকট্রন, আমি আগেই বললাম একটা বন্ডের মধ্যে দুটো ইলেকট্রন থাকে, তো এই দুটো ইলেকট্রন নিয়ে একটা শেয়ারিং হলো, এই দুটো ইলেকট্রন একটা বন্ড করলো, এই দুটো ইলেকট্রন একটা বন্ড, এই দুটো ইলেকট্রন একটা বন্ড, তাহলে কি জিনিস তৈরি হলো? সি এর সাথে এইচ 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 এইচ, এই জিনিসটা তৈরি হলো কার্বনের সাথে 4টে হাইড্রোজেন। এবার যদি তোমাকে জিজ্ঞেস করে যে এই যে বন্ডটা তৈরি হলো, এই বন্ডটার নেচার কি, তখন তোমার প্রথম কথা হচ্ছে এই বন্ডটার নেচার কোভ্যালেন্ট। কেন কোভ্যালেন্ট? কারণ একটা বন্ড তৈরি করতে যে দুটো ইলেকট্রন দরকার, সেই দেখো দুটো ইলেকট্রন একটা কার্বন থেকে এসছে, একটা হাইড্রোজেন থেকে এসছে। ঠিক আছে, তার মানে কার্বন বলছে তুই একটা দে, হাইড্রোজেন বলছে তুই একটা দে। তাহলে এইটা গেল, এটা গেল, তার মানে দুজন শেয়ারিং করে একটা বন্ড তৈরি করছে, তার মানে এই বন্ডের পেছনে দুজনের কন্ট্রিবিউশন আছে। এই ধরনের বন্ডকে আমার কোভ্যালেন্ট বন্ড নরমালি বলা হয়। ঠিক আছে, এইটুকু বুঝলাম। আচ্ছা, এবার সেই আবার কথাটা আসলো যে কোভ্যালেন্ট বন্ড দেখা যায়, তাহলে প্রত্যেকটা এক্সাম্পল কি আমি ধরে ধরে পড়বো? কথা হচ্ছে না, প্রত্যেকটা এক্সাম্পল ধরে ধরে পড়ার দরকার নেই। কি করতে হবে তাহলে? তুমি দেখবে যে কোভ্যালেন্ট মলিকুল কোথায় আছে, বা কোন মলিকুল গুলো গ্যাস স্টেটে থাকে বা লিকুইড স্টেটে থাকে। দেখো নরমালি যে কোনো গ্যাস, সেটা লাইক অ্যাটম হতে পারে, আনলাইক অ্যাটম হতে পারে। হাইড্রোজেন, নাইট্রোজেন, ক্লোরিন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা অন্যরকম এক্সাম্পল আছে, আমি এটাকে গোল করে রাখছি। তারপরে নাইট্রোজেন মনোক্সাইড, যে কোনো টাইপের লিকুইড বা গ্যাস যারা আছে তাদের মধ্যে সব সময় কোভ্যালেন্ট বন্ড থাকবে। বা উল্টো এইভাবেও তুমি ভাবতে পারো যে যদি কোনো এক্সাম্পল বা যদি কোনো কম্পাউন্ডের মধ্যে মেটাল প্রেজেন্ট না থাকে, যদি কোনো কম্পাউন্ডের মধ্যে মেটাল প্রেজেন্ট না থাকে, তখন আমি, হাইড্রোজেন হবে হ্যাঁ, যদি মেটাল প্রেজেন্ট না থাকে তখন আমি তাকে কোভ্যালেন্ট কম্পাউন্ড হিসেবে গণ্য করতে পারি। ঠিক আছে, তার মানে দেখো মিথেনের মধ্যে কে কে লুকিয়ে? কার্বন এবং হাইড্রোজেন। এখানে কোনো মেটাল আমি কি দেখতে পাচ্ছি? আগে বলো, কার্বন এবং হাইড্রোজেন, এটার মধ্যে কোনো মেটাল আমি কি দেখতে পাচ্ছি নাকি না? মেটাল দেখতে পাচ্ছি না। তো মেটাল যদি দেখতে না পাই, তাহলে এটা কোন ধরনের মলিকুলের এক্সাম্পল? কোভ্যালেন্ট মলিকুল। এইভাবে দেখে চিনতে হবে। কোয়েশ্চেনটা যেমন এইভাবেও থাকতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল, যে কোনো গ্যাস, এনি কাইন্ড অফ গ্যাস। ঠিক আছে, এনি কাইন্ড অফ গ্যাস, সেটা দেখো নিষ্ক্রিয় গ্যাস তো নরমালি এলিমেন্ট হিসেবে থাকে, মানে হিলিয়াম, নিয়ন, আর্গন, এগুলো তো এলিমেন্ট হিসেবে থাকবে। এইগুলো তো কোনো কার্বন বা মানে কোনো এলিমেন্টের সাথে মিশে, আদার কোনো কারোর সাথে মিশে তো কম্পাউন্ড ফর্ম করে না, না কোনো যৌগ গঠন করে না। তো যৌগ গঠন না করলে তাদেরকে কোভ্যালেন্ট মলিকুল বা কোভ্যালেন্ট কম্পাউন্ড, আমরা কোভ্যালেন্ট মলিকুলও বলতে পারি। যেমন হাইড্রোজেন, এটা কোভ্যালেন্ট মলিকুলের এক্সাম্পল। আবার নাইট্রোজেন ডাই অক্সাইড, এটা কোভ্যালেন্ট কম্পাউন্ডের এক্সাম্পল। ঠিক আছে, তো এদেরকে তুমি কোভ্যালেন্ট মলিকুল রূপে বা কোভ্যালেন্ট অ্যাটম রূপে বলতে পারো, কিন্তু কখনো এদের কোভ্যালেন্ট কম্পাউন্ড বলা যাবে না, কারণ এরা নিষ্ক্রিয়, এরা অন্য কোনো আদার এলিমেন্ট বা অ্যাটমের সাথে মেশে না। জল, ওয়াটারের ক্ষেত্রেও তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে H2O আছে। H2O মানে হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। ওয়াটারও একটা পোলার কোভ্যালেন্ট মলিকুলের এক্সাম্পল।
ওয়াটারও হচ্ছে একটা কিসের এক্সাম্পল? পোলার কোভ্যালেন্ট মলিকুল। ওকে, এটা মাথায় রাখবে, ওয়াটার পোলার কোভ্যালেন্ট মলিকুলের এক্সাম্পল। ঠিক, এবার তোমাকে অপশন যা দেবে সেই অপশনের মতো করে তুমি চয়েস করবে যে কোনটা কি হবে না হবে। ঠিক আছে, হলো? কোভ্যালেন্ট নিয়ে কোনো ডাউট আর কিছু? এবার এর ফিচার্স গুলো আস্তে আস্তে বলবো, আমি এক এক করে বলবো, তোমরা উত্তর দেবে। প্রথম কথা হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ড হবে। নেক্সট কথা হচ্ছে যে কোভ্যালেন্ট কম্পাউন্ড, পোলার কোভ্যালেন্টটা বুঝলে না, পোলার কোভ্যালেন্টটা আগেই আমরা ডিসকাস করে দিয়েছিলাম। কোভ্যালেন্ট মানে তো এই টার্ম থেকে এসেছে কোভ্যালেন্ট, আর পোলার মানে হচ্ছে সলভেন্ট বা যে কোনো দ্রাবক, যেই দ্রাবকগুলো কি হয় না জলীয় দ্রবণে আয়ন ফর্ম করতে পারে। যেমন জল, জল কেমন ফর্মে থাকে? H+ এবং OH-। এই যে একটা পোলারিটি ফর্ম করলো, একটা প্লাস মাইনাসের ডাইপোল তৈরি হলো, এই ধরনের সলভেন্টকে নরমালি পোলার সলভেন্ট বলা হয়। জল হতে পারে, যে কোনো অ্যাসিড হতে পারে, অ্যালকোহল হতে পারে, এই ধরনের যে কোনো কম্পাউন্ড, যেমন কেরোসিন, বেনজিন, এগুলো কোভ্যালেন্ট, পেট্রোল, ডিজেল, এইগুলো তোমার যদি সলিউশন রূপে থাকেও তারা কখনো আয়ন ফর্মেশন করতে পারবে না। তো সেই জন্য এরা নন পোলার সলভেন্টের এক্সাম্পল হবে, অধ্রুবীয় দ্রাবক। ওকে, এবার ফিচার্স গুলো আমাকে এক এক করে বলো। প্রথম কথা হচ্ছে যে টু নন মেটাল যদি থাকে, টু নন মেটাল থাকলে সবসময় কোন বন্ড ফর্ম হবে? ফার্স্ট উত্তর দাও দেখি। দুটো নন মেটাল থাকলে কোন বন্ড ফর্ম হবে? প্রত্যেকে শর্টে অ্যান্সার দাও, অসুবিধা নেই কোনো। দুটো নন মেটাল থাকলে সবসময় কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে, তাই তো? পিয়ালি কি ক্লাসে আছো? পিয়ালি, শিল্পা, দুটো নন মেটাল থাকলে সবসময় কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। ওকে, বেশ। নেক্সট, তো কোভ্যালেন্ট মলিকুল গুলো কি কারেন্ট ক্যারি করতে পারে কিনা বলো? কোভ্যালেন্ট মলিকুল কারেন্ট ক্যারি করতে পারে কিনা? কোভ্যালেন্ট মলিকুল কখনো কারেন্ট ক্যারি করতে পারে না। যদি এর সপক্ষে যদি যুক্তি চাওয়া হয় যে কোভ্যালেন্ট মলিকুল গুলো কেন কারেন্ট ক্যারি করতে পারে না, তো তার পেছনে কি যুক্তি দেবে বলো? কোভ্যালেন্টরা কেন কারেন্ট ক্যারি করতে পারে না, তার পেছনে যুক্তি কি আছে? তার পেছনে যুক্তি কি? যুক্তি হচ্ছে ওটার যেমন কারেন্ট ক্যারি করতে পারে, তার পেছনে যুক্তি দিচ্ছিলাম যে ডিউ টু প্রেজেন্স অফ ফ্রি আয়নস। এখানে বলবে ডিউ টু অ্যাবসেন্স অফ ফ্রি আয়নস। ফ্রি ইলেকট্রন বলবে না, ফ্রি ইলেকট্রন এবং ফ্রি আয়নের মধ্যে পার্থক্য আছে। ফ্রি ইলেকট্রন কখন আমরা বলবো? যখন কোনো মেটাল বা মেটালিক কন্ডাক্টর যখন হবে, সেই মেটালিক কন্ডাক্টর বা তারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তার জন্য কোনটা রেসপন্সিবল, তখন অ্যান্সার হয় ফ্রি ইলেকট্রন। কিন্তু কোনো সলিউশন বা যে কোনো লিকুইডের মধ্যে যখন কারেন্ট ফ্লো করছে, তখন অ্যান্সার হয় ফ্রি আয়নস। তাহলে এখানে কি হবে? ডিউ টু অ্যাবসেন্স অফ ফ্রি আয়নস, এটা হবে না। আচ্ছা, এরা যদি তোমাকে জিজ্ঞেস করে যে এরা কোন ধরনের সলভেন্ট বা কোন ধরনের দ্রাবকে এরা সলিউবল হবে, সেটা পোলার নাকি নন পোলার, বলো? কোন ধরনের সলভেন্টে এরা সলিউবল হবে? প্রত্যেকে বলো, না বুঝতে পারলেও বলো। কোন ধরনের সলভেন্টে এরা সলিউবল হবে? অবশ্যই সেটা পোলার। কেন হবে? ওয়েলকাম পৃথ্বীশ। পোলার কেন হবে? নন পোলার ওটার সাথে পুরো উল্টো। লিয়াকত, আয়নিক কম্পাউন্ডরা আয়ন ফর্মেশন করতে পারে। ওয়েলকাম অর্পিতা। আয়নিক কম্পাউন্ড গুলো আয়ন ফর্ম করতে পারে, তো সেই কারণে তারা পোলার সলভেন্টে যাচ্ছে। আর এটা আয়ন ফর্ম করতে পারে না বলে নন পোলার সলভেন্টে যাবে। পুরো উল্টোটা, ওটার পুরো উল্টো। আচ্ছা, ব্যাপার হচ্ছে তোমাকে এইরকম একটা এক্সাম্পল দিল যে যদি আমি অ্যামোনিয়াকে অ্যামোনিয়াকে যদি জলের সাথে আমি মেশাই, অ্যামোনিয়াকে যদি জলের সাথে মেশাই, ওয়াটারটা এক্সেপশন, হ্যাঁ, অ্যামোনিয়াকে যদি জলের সাথে মেশাই, কারণ ওয়াটারের মধ্যে অনেক রকম প্রপার্টি আছে, সেগুলো হায়ার ক্লাসে পড়ানো হয়। লোকাল রিভালশন ভেসপার থিওরি বলে, অনেক রকম টার্ম আছে, ঠিক আছে? যাই হোক, সেইগুলো দরকার নেই তোমাদের। কি জানি বলছিলাম, একটা কথা বলছিলাম। হ্যাঁ, অ্যামোনিয়াকে যদি জলের সাথে মেশানো হয়, অ্যামোনিয়াকে জলের সাথে মেশানো হলে গুলবে নাকি গুলবে না বলো? অ্যামোনিয়াকে জলের সাথে মেশানো হলে গুলবে নাকি গুলবে না? ফার্স্ট হ্যাঁ না না, শুধু এইটা বলো, ইয়েস অর নো, হ্যাঁ নাকি না, গুলবে নাকি গুলবে না? অবশ্যই তারা গুলবে, তাই তো? আর কেউ কিছু? অর্পিতা তো এখন জয়েন করলে, তো না জানাটাই স্বাভাবিক। অন্য কোনো ক্লাস ছিল নাকি এমনি লেট করলে? অবশ্যই তারা গুলবে। কেন? অ্যামোনিয়াও একটা কোভ্যালেন্ট মলিকুলার এক্সাম্পল, ওয়াটারও একটা কোভ্যালেন্ট মলিকুলার এক্সাম্পল। তো কোভ্যালেন্টের, আচ্ছা, কোভ্যালেন্টের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন, ভালো ইন্টারঅ্যাকশন তৈরি হবে।
তো এই ইন্টারাকশনটা তৈরি হওয়ার জন্য সেটা ওই মলিকুলের সাথে গুলে যাবে। এবং সব থেকে ভালো ওয়াটার সলিউবল যদি গ্যাস বলা হয়, সব্যসাচী ওয়েলকাম, যদি সব থেকে ভালো ওয়াটার সলিউবল গ্যাস বলা হয়, ধরো চারটে এক্সাম্পল দিল যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ক্লোরিন আর হাইড্রোজেন, এই চারটে এক্সাম্পল। তো এক্সাম্পল দিয়ে বললো যে কোনটা জলের সাথে সব থেকে ভালো গুলবে, তো তারও অ্যান্সার কিন্তু অ্যামোনিয়াই হবে। এবং অ্যামোনিয়া অপশনের মধ্যে থাকবে, আমি যেহেতু এখানে অপশনে বললাম না, কিন্তু অ্যামোনিয়া থাকলে অ্যামোনিয়া অ্যান্সার দেবে। কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা তৈরি হয়, কারণ অ্যামোনিয়ার সাথে জলের রিয়াকশন করে যে কম্পাউন্ডটা তৈরি হয় দ্যাট ইজ NH4OH, তাই তো? যেটা NH3 এবং H2O, এই দুটো মলিকুল বা দুটো মলিকুল একসাথে বা দুটো কম্পাউন্ড একসাথে রিঅ্যাক্ট করে যেটা তৈরি করছে সেটা হচ্ছে NH4OH তৈরি করছে, এবং এটা হাইলি ওয়াটার সলিউবল বলা হয়। এই জিনিসটাকে হাইলি ওয়াটার সলিউবল, এটা ভালো জলের সাথে মিশে যায় এবং ভালো ওয়াটারের সাথে মিশে যেতে পারে, এটা এক্সাম্পল। আচ্ছা, নেক্সট কথা হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কেমন হতে হবে, টানটা হাই না লো? ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কেমন হতে হবে, হাই নাকি লো? বলো ফার্স্ট, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কেমন হবে প্রত্যেকে বলো। ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন টু অ্যাটম, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন টু অ্যাটমস কি হবে? ভেরি লো, তাই তো? কারণ এই যে কার্বন এবং হাইড্রোজেন যে দুটো বললাম, এই কার্বন বা হাইড্রোজেন কারোর মধ্যেই ইলেকট্রনকে টেনে ধরে রাখার ক্ষমতা নেই। তো ইলেকট্রনকে টেনে ধরে রাখার ক্ষমতা যদি না থাকে, তো তাহলে তাদের মধ্যে ডিফারেন্সটা খুব লো হবে, এবং সেই জন্যই একজন ডোনেট করছে একজন অ্যাকসেপ্ট করছে এরকম কোনো ব্যাপার নেই, দুজনই শেয়ার করছে। কারণ ইলেকট্রনের প্রতি কারোর খুব বেশি টানও নেই, এবং ইলেকট্রনকে কেউ খুব ভালো ছেড়ে দিতে পারে এমনও না। তো এটাকেই টান রেসপেক্টে বলা হচ্ছে, এবং আমার ইলেকট্রোনেগেটিভিটির এই সেন্সে জিনিসটাকে বলা হচ্ছে। ওকে, কোভ্যালেন্ট সম্পর্কে এইটুকু বললেই চলবে। এটা ক্লিয়ার হলো? কেউ বড় লোক নয়, হ্যাঁ, কেউ বড় লোক নয়, হ্যাঁ, সেই সেন্সেও ভাবতে পারো। কোভ্যালেন্ট ক্লিয়ার সবার? যারা পরে জয়েন করেছো তাদের বাদ দিয়ে বলছি। সব্যসাচী কি আছো ক্লাসে? জলে অ্যামোনিয়া কি সব থেকে বেশি দাম? হ্যাঁ, যতগুলো গ্যাস আমাদের থাকে সব গ্যাসের মধ্যে অ্যামোনিয়া ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার, অ্যামোনিয়া ইজ হাইলি সলিউবল ইন ওয়াটার, জলে সব থেকে বেশি দাম। ওকে, এটা বেশ। এবার এবার কোভ্যালেন্টের পরে আমরা একটু নরমাল আরেকটা বন্ড নিয়ে একটু কথাবার্তা বলি, এটাকে ডেটিভ বন্ড অনেক সময় বলা হয়। আচ্ছা, ডেটিভ বন্ড কি জিনিস বা কোঅর্ডিনেট বন্ড কি জিনিস? দেখো এখানে পরিষ্কার লেখা আছে, কোঅর্ডিনেট বন্ড বাঁধা রাখবে এরকম। সাপোজ আমি একটা ধরো এক্সাম্পল চয়েস করছি, এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেন অ্যামোনিয়াকে হাইলি সলিউবল ইন ওয়াটার বলা হয়। আমি নরমালি অ্যামোনিয়ার যদি এক্সাম্পলটা আঁকি তাহলে দেখবে NH3 তো আমার অ্যামোনিয়া, তো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, তো এটাকে যদি আমি ইলেকট্রনিক কনফিগারেশন করি তাহলে K2 পাবো, L5 পাবো, কে কক্ষপথে দুটো থাকে এবং L কক্ষপথে 5টা থাকে। একইভাবে হাইড্রোজেন করলে আমার এক, যেটা আগের ক্ষেত্রে করছিলাম, তাহলে কে কক্ষপথে একটা। এবার দেখো একটা নাইট্রোজেনের পাশে কটা হাইড্রোজেন আছে বলো, একটা নাইট্রোজেনের পাশে কটা হাইড্রোজেন? কটা? একটা নাইট্রোজেনের পাশে 3টে হাইড্রোজেন। ক্লিয়ার হলো? 3টে হাইড্রোজেন। তো 3টে হাইড্রোজেন যদি থাকে, এবার তাহলে কি হচ্ছে, নাইট্রোজেনের তো অ্যাটমিক নাম্বার আমার 7, তো নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7 মানে এল কক্ষপথের 5টা আছে, তার মানে আমি এখানে 5টা আনবো। ব্যালেন্স নিয়ে আমার কাজ করতে হয়, যেটা আমি আগে বললাম। তো 5টাকে আমি একটা, দুটো, 3টে রেখে দিলাম, 4টে, 5টা এই সেন্সে আমি জিনিসটাকে রেখে দিলাম। আচ্ছা, এবার দেখো প্রত্যেকটা হাইড্রোজেনের একটা একটা করে আছে, তো এখানে আমি একটা রাখলাম, এখানে আমি একটা রাখলাম, এখানে আমি একটা রাখলাম। এবার কি হচ্ছে, ব্যাপারটা এইরকম যে যদি এটা হয় তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে যেটা হবে, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে তো একটা শেয়ারিং হবে। এইখানে তো আমার শেয়ারিং হচ্ছে, কারণ কারোরই ইলেকট্রনের প্রতি খুব একটা বেশি টান নেই। এখানেও শেয়ারিংটা হচ্ছে, কোনো টান নেই, এখানেও শেয়ারিংটা হচ্ছে, কোনো টান নেই। তাহলে 3টে নাইট্রোজেনের যে ইলেকট্রন, সেই 3টে নাইট্রোজেনের ইলেকট্রন তো হাইড্রোজেনকে ডোনেট করে দিল। তার মানে পিকচারটা এখন কি দেখতে পাচ্ছি, পিকচারটা এখন দেখতে পাচ্ছি এখানে H, এখানে H, এখানে H। ক্লিয়ার? এই 3টে বন্ড কি টাইপের বন্ড বলো, কোভ্যালেন্ট নাকি আয়নিক? ফার্স্টে এইটুকু বলো।
এই যে তিনটে বন্ড ফর্ম হলো, এই তিনটে বন্ড কি ধরনের বন্ড তৈরি হলো? একে নরমালি আমরা কোভ্যালেন্ট বন্ড বলবো। ওকে, একে নরমালি আমরা কি বলবো? কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো। এবার দেখো, যদি কোভ্যালেন্ট বন্ড হয় তাহলে তো দুটো ইলেকট্রন এর মধ্যে কি এক্সেস আছে কি নেই? তাও বলো, ইয়েস অর নো। দুটো ইলেকট্রন, এই যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন কি করবে? ও এই দুটো ইলেকট্রন এক্সেস এর মধ্যে রয়ে গেছে। এবার কেন অ্যামোনিয়াকে আমি হাইলি সলিউবল ইন ওয়াটার বলছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এবার ইন্টারেস্টিং বা কেমিস্ট্রিটা এখানে লোকানো। লোকানো এখানে যে এর মধ্যে যদি আমি জল ঢেলে দিই বা জলের ওপর থেকে যদি অ্যামোনিয়া গ্যাসকে চালনা করি, অ্যামোনিয়া গ্যাস ভেপার যদি আমি পাস করি, তাহলে কি হবে? ওয়াটার তো একটা পোলার সলভেন্টের এক্সাম্পল। তো পোলার সলভেন্টের এক্সাম্পল হওয়ার জন্য H প্লাস এবং OH মাইনাসে ভেঙে থাকবে। এবার আমাকে একটা কথা বলো, H প্লাস মানে H এর ইলেকট্রন দরকার নাকি H ইলেকট্রন ছাড়তে চায়? দরকার নাকি ছাড়তে চায়? বলো সবাই। H ইলেকট্রনকে ছাড়তে চায় নাকি দরকার? H এর ইলেকট্রন ছাড়বে কেন? প্লাস মানে এখানে মাথায় রাখবে, প্লাস মানে এখানে মাথায় রাখবে ইলেকট্রনের ডেফিসিয়েন্ট, কারণ ইলেকট্রনের নিজের চার্জ হচ্ছে মাইনাস, কারণ মাথার উপরে প্লাস থাকা মানে হচ্ছে তার ন্যূনতম যেই পরিমাণ ইলেকট্রন থাকার কথা সেইটুকুও নেই। বুঝতে পেরেছো? এবার দেখো, যদি আমি H প্লাস এবং মানে জলকে এর সাথে অ্যাড করা, তার মানে হচ্ছে H প্লাস এবং OH মাইনাস কে এর সাথে অ্যাড করা, ভালো করে বুঝবে। H প্লাস এবং OH মাইনাস কে এর সাথে অ্যাড করা। তো প্লাস মানে হাইড্রোজেনের ইলেকট্রন দরকার, আর OH মাইনাস মানে কি? এই যে জিনিসটা আছে, এই জিনিসের যতগুলো ইলেকট্রন থাকার কথা সেইটুকু তো আছেই, তার থেকে কিছুটা অ্যামাউন্টের বেশি আছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, ইলেকট্রন ইলেকট্রন কি হবে? রিপালশন নাকি অ্যাট্রাকশন? একটা ইলেকট্রনের সাথে একটা ইলেকট্রনের কি হবে? রিপালশন নাকি অ্যাট্রাকশন? ফার্স্ট সবাই, একটা ইলেকট্রনের সাথে একটা ইলেকট্রনের অবশ্যই রিপালশন ফোর্স বা বিকর্ষণ একটা প্রভাব তৈরি হবে। তাহলে কি এ এই OH মাইনাস এই নাইট্রোজেনের ধারে কাছে আসবে নাকি আসবে না? ইয়েস অর নো? OH মাইনাস এই টোটালটা নাইট্রোজেনের ধারে কাছে আসবে নাকি আসবে না? যদি এর মাথার উপরও ইলেকট্রন বেশি, নাইট্রোজেনের মাথার উপরও ইলেকট্রন বেশি, তার মানে এ এর ধারে কাছেও আসবে না। তো এটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। তার মানে এই জিনিসটাকে আমি বোঝানোর সুবিধার্থে এই জিনিসটাকে টোটাল ওমিট করে দিতে পারি, রাইট? দিলাম। আচ্ছা, এবার কি আছে? ইম্পর্টেন্ট রোল কে প্লে করবে? রোল প্লে করবে হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের নরমালি হাইড্রোজেনের কটা ইলেকট্রন থাকে বলো? নরমালি হাইড্রোজেনের কটা ইলেকট্রন থাকে? ফার্স্ট উত্তর দাও। একটা। এই যে হাইড্রোজেন 1 লিখেছি, ক্লিয়ার? নরমালি হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে। এই যে একটা ইলেকট্রন, তার মানে এর একটাও নেই। এবার কি হচ্ছে? ব্যাপার হচ্ছে নাইট্রোজেনের যদি এই হাইড্রোজেনের সাথে বন্ড ফর্মেশন করতেই হয়, তাহলে নাইট্রোজেনের যে দুটো আছে, আমরা জানি কি একটা বন্ড ফর্মেশন করতে গেলে দুটো ইলেকট্রনের দরকার। এই দুটো ইলেকট্রন একে ডোনেট করে বন্ডটা তৈরি করতে হবে, তাছাড়া তো এর কাছে আর কোনো অপশন নেই। কারণ ও যদি একে চায়, ও যদি একে ধরতে চায়, তো এর কাছে তো এই ছাড়া আর কোনো অপশন নেই যে দুটো ইলেকট্রন ভাই তুই দিয়ে কিন্তু তুই আমার সাথে জুড়ে যা। বোঝা গেল? পরিষ্কার? তো সেই জন্য কি হবে, কোঅর্ডিনেট বন্ডে একটা খুব মেইনসে একটা খুব কনসেপচুয়াল কোশ্চেন দেয়। কোশ্চেনটা কি বলে যে কোঅর্ডিনেট বন্ডে যদি বলে ইলেকট্রনের ডোনেট নাকি শেয়ারিং হচ্ছে, কোঅর্ডিনেট বন্ডে কি বলবো? ইলেকট্রনের ডোনেশন নাকি শেয়ারিং? কোঅর্ডিনেট বন্ডে ইলেকট্রনের শেয়ার নাকি ডোনেশন? অর্পিতা শেয়ার কেন বলছো? নাইট্রোজেন কি হাইড্রোজেনের সাথে শেয়ার করছে? নাইট্রোজেন হাইড্রোজেনকে পুরোপুরিভাবে ডোনেট করে দিচ্ছে। এই জন্যই আগের ক্লাসটা দেখার বা আগের 45 মিনিট 50 মিনিট খুব জরুরি ছিল। বুঝতে পেরেছো? এই জন্যই এই ভুলগুলো হচ্ছে। নাইট্রোজেন ইলেকট্রন হাইড্রোজেনকে পুরোপুরিভাবে ডোনেট করে দিচ্ছে। এবার দেখো, একটা জায়গাতে কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো, একটা মলিকুলের মধ্যেই কোভ্যালেন্ট বন্ড তৈরি হলো, আবার একটা মলিকুলের মধ্যেই ডোনেশন তৈরি হলো। এই যে ডোনেশন হলো, এই জিনিসটাকে আমার কোঅর্ডিনেট বা ডেটিভ বন্ড বলা হয়। ঠিক আছে? এবার নাইট্রোজেন কি ভাবছে যে আমার তো দেওয়ার মতো আর কেউ নেই, কিন্তু আমার মাথার উপরে দুটো ইলেকট্রন বোঝা হিসেবে পড়ে আছে। তো ও সবসময় চাবে বা চাইবে সেই ইলেকট্রনটা কাউকে ডোনেট করে দিতে। তো এবার হাতের সামনে যাকে পাবে, যার ইলেকট্রন দরকার তাকে দিয়ে দেবে। এবার দেখা যাচ্ছে যে হাইড্রোজেন একটা স্মল, কারণ হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার 1, তার মানে হাইড্রোজেন সব থেকে স্মলেস্ট অ্যাটম, সব থেকে ছোট সাইজ।
বা ছোট সাইজ কেউ তার চারপাশে ঘুরছে, তার একটা ইলেকট্রনের দরকার, নাইট্রোজেনও ইলেকট্রন দিতে চায়, তো তাকে কাছে টেনে নেওয়া ছাড়া তো তার কাছে আর কোনো অপশন নেই। তো সেই কারণে কি হলো, নাইট্রোজেন এই হাইড্রোজেনকে টেনে নিল, হাইড্রোজেনকে টেনে নিয়ে একটা বন্ড তৈরি করে দিল। আচ্ছা পরিষ্কার, এইটুকু এইটুকু অব্দি ক্লিয়ার সবার? কেন ডেটিভ বন্ড, কিভাবে ডেটিভ বন্ডটা ফর্ম হচ্ছে, কেন জলের সাথে এত সলিউবেল, জলের সাথে অ্যামোনিয়ার কি প্রপার্টি আছে যার জন্য অ্যামোনিয়া জলের মধ্যে এত ভালো মেশে, এই জন্য বললাম যে হাইলি সলিউবেল ইন ওয়াটার, অ্যামোনিয়া গ্যাসের জলের প্রতি তীব্র টান আছে, তার পেছনে যে কেমিস্ট্রিটা লোকানো সেই কেমিস্ট্রিটা হচ্ছে এটা। বোঝা গেল? আচ্ছা এবার দেখো, ধরো এই জিনিসটা তুমি পুরোপুরি ভাবে বলছি, এই জিনিসটা তুমি পুরোপুরি ভাবে একবার ভুলে যাও। আচ্ছা তুমি বলছো এইচ প্লাস আর ওইচ মাইনাস এর, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে ওইচ মাইনাস মানে তো অক্সিজেনের, তুমি নিজেই বলো অক্সিজেনের ইলেকট্রন কি বেশি আছে নাকি কম আছে? এই যে টোটাল সিস্টেমটা, এই টোটাল সিস্টেমটার ইলেকট্রন বেশি না কম? ইলেকট্রনের আমার যে চার্জ, সেই চার্জ নিশ্চয়ই নেগেটিভ, তাই তো? ইলেকট্রন অবশ্যই, শোভন উত্তর দাও, অবশ্যই সেটা বেশি আছে তাই তো? আর নাইট্রোজেনেরও ইলেকট্রন বেশি। তো ইলেকট্রন ইলেকট্রনের মধ্যে সবসময় যেই ধরনের ফোর্স বা যেই ধরনের বল কাজ করে সেটা হচ্ছে রিপালশন ফোর্স। তো বিকর্ষণ কাজ করে বলে এই ওইচ মাইনাস নাইট্রোজেনের ধারে কাছে আসবে না। তো ওইচ মাইনাসটাকে ওই কারণে আমি কনসিডারেশনে নিইনি, আমি বাদ দিয়ে দিয়েছি। যেটাকে আমি ধরছি সেটা হচ্ছে এই প্লাসটাকে ধরছি। ক্লিয়ার? এই জিনিসগুলো তোমরা ছোটবেলা থেকে হয়তো বুঝে আসনি এইভাবে, কিন্তু এই কনসেপ্ট বিল্ড করার দরকার ক্লাস 9-10 থেকে, এইভাবে বুঝে পড়া উচিত এবং পড়ানো উচিত। জানি না সেটা তোমাদের ফল্ট নাকি স্যারের ফল্ট, আমি তো তখন ছিলাম না, বা তোমাদের মুখ চেনাও নেই কারোর সাথে। তো এইভাবে জিনিসটা তখন থেকেই বোঝা উচিত ছিল। এটা হচ্ছে ফ্যাক্ট। ওকে, না বুঝে, না বুঝে মুখস্থ করে যে ওইভাবে কেউ টেক কেয়ার করে দেয়, এটা হতে পারে যে স্যারের ফল্ট, স্যার হয়তো সেই রকম ভাবে কেয়ার নেয়নি, হতে পারে তোমাদের ফল্ট, তোমরা সেইভাবে সিরিয়াসলি নেওনি বা স্যারের কাছে গিয়ে কোনোদিন জানতেও চাওনি। ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার, সবসময় স্যারের থেকে নিজের ফলটা আগে দেবে, মানে মাথা নিচু সবসময় নিচে করবে, মানে নিজে করবে। এই চিন্তা ভাবনা কখনো রাখবে না যে আমি মাথা নিচু কেন করবো, আমি ঠিকঠাক ছিলাম। যে ছোট হয় সেই বড় হয়। বলবে সবসময় আমার ফল ছিল, স্যারের কোনো ফল ছিল না। তাহলে দেখবে অনেক মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবে, মেন্টালি অনেক স্যাটিসফ্যাকশন পাবে। বা কেন এই ধরনের কম্পাউন্ড গুলো ওয়াটারের সাথে এতটা সলিউবল হয়, এটা বুঝতে কোনো প্রবলেম হলো কি বলো? আচ্ছা এবার ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে যে এটা তোমার সামনে আঁকা, মানে আগের যে ছবিটা আঁকলাম সেই ছবিটার রেসপেক্টে তো এটা আমি আঁকছি, প্রত্যেকটার পেছনে লজিক আছে, লজিক ছাড়া কিচ্ছু নেই এখানে। প্রত্যেকটা কোয়ান্টিটি বা প্রত্যেকটা জিনিসের পেছনে লজিক আছে। ওয়েলকাম প্রতাপ। এন এইচ 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 সাপোজ। এবার আগের ছবিটা ধরো তুমি জানো না, ছবিটা পুরোপুরি ভাবে ভুলে যাও, আমাকে বলো কোন হাইড্রোজেনটা অ্যামোনিয়ার নিজের হাইড্রোজেন আর কোনটা জলের থেকে এসছে, বলতে পারবে নাকি না? যদি আগের ছবিটা না জানো, শুধু এই ছবিটা আঁকা, তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে কোনটা অ্যামোনিয়ার নিজের হাইড্রোজেন, মানে অ্যামোনিয়ার নরমাল ফর্মুলা তো NH3, তো অ্যামোনিয়ার কোনটা নিজের হাইড্রোজেন এবং কোন হাইড্রোজেনটা ওই H2 ওর H বা জল থেকে এসছে, সবাই বলো বলতে পারবে নাকি না? মাথারটা বলছো সেটা তো আগের ছবিটা দেখে বলছো, আমি কি বললাম আগের ছবিটা তুমি জানো না, তার রেসপেক্টে বলো, তার রেসপেক্টে, মানে ওই হাইড্রোজেনকে বেঁকিয়ে লিখলাম, এই হাইড্রোজেনকে সোজা করে লিখলাম, এরকম তো ব্যাপারটা। তো বলা মুশকিলের জন্য এই তিনটে দাগ, এই তিনটে দাগ নরমালি এরকম দাগ থাকে, আরেকটা যে দাগ আছে সেই দাগের পেছনে এরকম অ্যারো দেওয়া হয়, তোমরা বইতে দেখবে যে একটা বন্ড দেখানো হয় এরকম অ্যারো সাইন দিয়ে, দেখেছো এটা সবাই? এটা বইতে কোথাও লেখা থাকে না যে এই অ্যারো সাইনটার অ্যাকচুয়াল মিনিং কি। এই অ্যারো সাইনটার অ্যাকচুয়াল মিনিং, কারণ এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন প্রত্যেকটাই কি ধরনের অ্যাটম, প্রত্যেকটাই আইডেন্টিক্যাল অ্যাটম, রাইট? প্রত্যেকটা দেখতে একই রকম। তো আমি যদি তাকে একটা নোটেশন না ইউজ করি, নোটেশন না ইউজ করলে আমি বুঝতে পারবো না যে কোন হাইড্রোজেনটা জল থেকে এসছে এবং কোন হাইড্রোজেনটা আমার অ্যামোনিয়ার নিজস্ব হাইড্রোজেন। বোঝা গেল? এইটাই হচ্ছে তার রেসপেক্টে ব্যাপার। এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়োডের সংকেত, মানে যেটা NH4OH যেটা তৈরি হচ্ছে, NH4OH কে যদি আমি ভাঙি তাহলে তো NH4+ এবং OH মাইনাস এটা তৈরি হবে না। এই NH4+ বা OH মাইনাস যেটা NH4+ এর ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে এটা। এবার প্লাসটা কোত্থেকে আসলো ভালো করে বোঝো,
প্লাসটা কোত্থেকে আসলো? তোমাকে যদি জিজ্ঞেস করে নাইট্রোজেনের নর্মাল তার ভ্যালেন্স শেল বা আউটার মোস্ট শেলে ইলেকট্রন কটা থাকে নর্মাল অবস্থায়? ভ্যালেন্স শেলে ইলেকট্রন কটা থাকে দেখতে পাচ্ছ? 5টা। পরিষ্কার? 5টা ইলেকট্রন থাকে। তো নর্মালি যে দুটো ইলেকট্রন ওর মাথার উপরে ছিল, আরেকটা কনসেপ্ট এখান থেকে আমি একটু বলে দিই, যে মাথার উপরে তার যে দুটো ইলেকট্রন ছিল, মানে এন এইচ 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 এইভাবে লিখলাম, তার মাথার উপরে একটা ইলেকট্রন দুটো ইলেকট্রন। আচ্ছা, এই ইলেকট্রন গুলোকে বন্ডিং বলবো না নন বন্ডিং বলবো? আমি যখন জল অ্যাড করিনি সেই রেসপেক্টে এটা বন্ডিং নাকি নন বন্ডিং, এটা বলো। পরিষ্কার? জল আমি অ্যাড করিনি, তার আগে অবধি বলছি, এটা অবশ্যই নন বন্ডিং ইলেকট্রন। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি নন বন্ডিং হয় তার মানে আমি কি ডেফিনেশনটা এইভাবে বলতে পারি যে যেই ধরনের ইলেকট্রন গুলো বন্ডিং এ পার্টিসিপেট করে না, বা কোন ধরনের বন্ডিং এ পার্টিসিপেট করে না, আরো প্রিসাইসলি যদি বলি কোভ্যালেন্ট বন্ডিং এ পার্টিসিপেট করে না, সেই ধরনের ইলেকট্রন গুলোকে লোন পেয়ার অফ ইলেকট্রন বলা হয়। ক্লিয়ার? তাদেরকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার বলা হয়। এই লোন কথাটা কার থেকে এসছে? লোন কথাটা এসছে হচ্ছে অ্যালোন কথা থেকে। অ্যালোন থেকে তুমি এ কে সরিয়ে দাও, লোন। অ্যালোন মানে পার্টিসিপেট করে না, বা কোন ধরনের বন্ডিং এ পার্টিসিপেট করে না, আরো প্রিসাইসলি যদি বলি কোভ্যালেন্ট বন্ডিং এ পার্টিসিপেট করে না, সেই ধরনের ইলেকট্রন গুলোকে লোন পেয়ার অফ ইলেকট্রন বলা হয়। ক্লিয়ার? তাদেরকে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার বলা হয়। এই লোন কথাটা কার থেকে এসছে? লোন কথাটা এসছে হচ্ছে অ্যালোন কথা থেকে। অ্যালোন থেকে তুমি এ কে সরিয়ে দাও, লোন। অ্যালোন মানে কি? নিঃসঙ্গ বা একাকী। যেমন 5টা ইলেকট্রন ছিল, 5টার মধ্যে 3টে ইলেকট্রন বেরিয়ে গেল, এই 3টে হাইড্রোজেনে দুটো ইলেকট্রন পড়ে থাকলো, তো সেই কারণে আমি অ্যালোন কথাটাকে টানছি। আর যেহেতু দুটো ইলেকট্রন একসাথে আছে সেহেতু আমি ইংরেজি সেন্স কার থেকে এসছে? লোন কথাটা এসছে হচ্ছে অ্যালোন কথা থেকে। অ্যালোন থেকে তুমি এ কে সরিয়ে দাও, লোন। অ্যালোন মানে কি? নিঃসঙ্গ বা একাকী। যেমন 5টা ইলেকট্রন ছিল, 5টার মধ্যে 3টে ইলেকট্রন বেরিয়ে গেল, এই 3টে হাইড্রোজেনে দুটো ইলেকট্রন পড়ে থাকলো, তো সেই কারণে আমি অ্যালোন কথাটাকে টানছি। আর যেহেতু দুটো ইলেকট্রন একসাথে আছে সেহেতু আমি ইংরেজি সেন্সে বলতে পারি এরা পেয়ারে আছে। তো দুটো কথাকে একসাথে লিখে বলা হয় লোন পেয়ার অফ ইলেকট্রনস। পরিষ্কার? কেন লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলছে? ক্লিয়ার? বেশ। আচ্ছা, এবার দেখো ব্যাপার হচ্ছে যে নাইট্রোজেনের এই যে লোন পেয়ার অফ ইলেকট্রন যে প্লাস আছে, তার মানে কি নাইট্রোজেনের নরমাল কন্ডিশনে নাইট্রোজেনের মধ্যে কটা ইলেকট্রন থাকে? 5টা ইলেকট্রন। এবার জলকে এর মধ্যে অ্যাড করার পরে একটা বন্ড তৈরি করতে গেলে দুটো ইলেকট্রন দরকার, দিয়ে দিল। এবার তুমি জলকে দিয়ে দেওয়ার পরে নাইট্রোজেন নিজে কি ভাববে বা কি হবে? ও ভাববে যে যা আমার মধ্যে যে দুটো ইলেকট্রন বা আমার অ্যাকচুয়াল যেটা থাকার কথা তার থেকে ও ডেফিসিয়েন্ট হলো নাকি তার থেকে রিচ হলো, বলো। অ্যাকচুয়াল যে জিনিসটা থাকার কথা তার থেকে ডেফিসিয়েন্ট নাকি রিচ, কোনটা হলো? ফার্স্ট উত্তর দাও। নাইট্রোজেনের নরমালি 5টা ইলেকট্রন থাকে। স্বাগতা ভালো করে বোঝো, নাইট্রোজেনের নরমালি 5টা ইলেকট্রন থাকে, তো ওর ঘাড়ের ওপরে সবসময় যদি দুটো ইলেকট্রন পড়ে থাকে তো সেটা হচ্ছে তার নর্মাল কন্ডিশন। যদি জল আমি অ্যাড করি তাহলে সে জলকে সে ওই দুটো ইলেকট্রন দিয়ে দিল, তাহলে নাইট্রোজেনের নিজে যে নর্মাল কন্ডিশনে থাকার কথা তার থেকে ইলেকট্রন তো কম হয়ে গেল, নর্মাল কন্ডিশনের থেকে তো কম হলো। তো সেই রেসপেক্টে আমি কোন কথা বলতে পারি? ডেফিসিয়েন্ট। নিজের থেকে ডেফিসিয়েন্ট। আর ইলেকট্রন ডেফিসিয়েন্টের জন্য আমরা কোন সাইন ব্যবহার করি মেনলি? আমরা ইলেকট্রন ডেফিসিয়েন্টের জন্য কোন সাইন ব্যবহার করি? অবশ্যই প্লাস। ক্লিয়ার? এই জন্য এই NH4 প্লাস কথাটা এসছে। প্লাস কথাটার অ্যারাইজ কোথা থেকে বুঝতে পেরেছো? প্লাস কেন আসছে? এটা হচ্ছে নাইট্রোজেন তার নর্মাল অ্যাকচুয়াল জায়গা থেকে জিনিসটাকে ডিফ্লেক্ট করে দিয়েছে, তাই। এবার অনেক বইতে এই জিনিসটা লেখা থাকে, মানে ছোট ক্লাসের বইতে জিনিসটাকে এরকম ভাবে লেখা থাকে যে NH4 প্লাস, এরকম দেখবে। এই জিনিসটা ভুল। কেন ভুল আমি বলছি। প্লাস জিনিসটা কখনো হাইড্রোজেনের মাথার উপরে লিখবে না। প্লাস কথাটা কার মাথার উপরে লিখতে হবে? কারণ ইলেকট্রন ডেফিসিয়েন্ট কার হচ্ছে? ইলেকট্রন ঘাটতি কার পড়ছে? নাইট্রোজেনের নাকি হাইড্রোজেনের? কার? ইলেকট্রন ডেফিসিয়েন্ট পড়ছে নাইট্রোজেনের। তো নাইট্রোজেনের পড়লে সবসময় প্লাস কথাটা নাইট্রোজেনের মাথার উপরে লিখতে হবে। বোঝা গেল কি? একটা জায়গায় একটু রিপিট করবে, নাইট্রোজেনের মাথায় দুটো ইলেকট্রন ছিল, একটা হাইড্রোজেনকে দিল, আরেকটা কোথায় গেল? কেন একটা, কেন হাইড্রোজেনকে দেবে? স্বাগতা বলো, একটা বন্ড তৈরি করতে গেলে কটা ইলেকট্রনের দরকার? বারবার একটা জিনিসকে কেন ভুল করছো? একটা বন্ড তৈরি করতে কটা ইলেকট্রনের দরকার? তাহলে নাইট্রোজেন দুটোই হাইড্রোজেনকে দিয়ে
কাজটা চালিয়ে দিয়েছে। ওই কারণেই তো আমি বলছি যে নাইট্রোজেন হাইড্রোজেনকে ডোনেট করে দিচ্ছে ইলেকট্রন। ওই জন্যই তো তখন বললাম যে ডেটিভ বন্ডের জন্য কোন ধরনের বা কি হয় অ্যাকচুয়ালি ডোনেশন অফ ইলেকট্রন হয়। ওকে, কোনো ক্লাসে এত ভেঙে আর কি বলবে না বা এই জিনিসটার প্রতি এতটা সময়ও কাটাবে না, কারণ এটা আজকে যদি না বোঝো, এই যে জিনিসটা বলে দিলাম, এই জিনিসটা একবার বুঝে নিলে এবার এটা অনেক দিন মাথায় থাকবে, কিন্তু মুখস্থ করলে কোনোদিন মাথায় থাকবে না। প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড। কোনো টার্ম আমি ইললজিক্যাল কোনো টার্ম এখানে ব্যবহার করা যাবেও না এবং বলাও যাবে না, এবং এই সেন্সে জিনিসটা বুঝতে হবে। এবার এক্সাম্পল গুলো তোমরা যদি পড়ে নাও, এরকম NH4 প্লাস আছে, ওইখানে ওরকম লিখে দেওয়া NH4 প্লাস H3O প্লাস। নর্মাল জলকে বলা হয় হাইড্রোজেন, এই তোমার সরি, জলের তো নাম নর্মাল জল, কিন্তু H3O প্লাস মানে হাইড্রোক্সোনিয়াম আয়ন। আজ আমার ফার্স্ট ক্লাস। আমার ক্লাস নর্মালি বিভিন্ন টাইমিং এ হয়। স্পেশাল ক্লাস হচ্ছে সোম থেকে শুক্রবার 12টার সময়, দুপুর 12টায়, সোম থেকে শুক্র প্রত্যেক দিন। সেখানে কিছু টপিকও ডিসকাশন করি, কিছু MCকিউ ডিসকাশন করি, ক্লাস করতে পারো ভালো লাগলে। আর ব্যাচ কোর্সের একটা ফিজিক্স ক্লাস চলছে, সেটার টাইম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে, সেটাতে এনরোল করে নেবে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ইন্ডিভিজুয়াল আমার যে ক্লাস থাকে নর্মালি আমার একার, সেই ক্লাসের টাইমিং 10:30 থেকে। ঠিক আছে, এবার কোন ডেটে ক্লাস থাকে সেই ডেট আমার পারফেক্ট মনে নেই, সেটা কোর্সের মধ্যে এনরোল করা থাকলেই তুমি সেখান থেকে নোটিফিকেশনটা পেয়ে যাবে। ওকে, যাই হোক, H3O প্লাসের নাম হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। H3O প্লাসের নাম হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। এই নামগুলো মাথায় রাখবে। যদি বলে NH4 প্লাস, H3O প্লাস, এগুলোর মধ্যে কোন ধরনের বন্ড দেখা যায়, তখন তোমার অ্যান্সার হবে ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, এটাকে বাংলাতে বলা হয় অসমযোজী বন্ধন। একটা হয় আয়নীয় বন্ধন, যেটা হচ্ছে আয়নিক বন্ড। একটা হয় সমযোজী বন্ধন, যেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। একটা হয় অসমযোজী বন্ধন, যেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। পরিষ্কার? এটা হচ্ছে বন্ডিং এর একটা সেগমেন্ট গেল। এটুকু ক্লিয়ার হলো কি সবার? তিনটে বন্ড নিয়ে বলতেই দেখো এতক্ষণ টাইমটা গেল। আচ্ছা, এবার দেখো কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে একটা টাইপ আমি একটু বলে দিচ্ছি। কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে আহ তিনটে টাইপের বন্ড হয়, একটা ডবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ট্রিপল বন্ড। তো সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কিছু কিছু ডেটা আমি বলছি, এই ডেটাটা একটু মাথায় রাখবে। কার্বন কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। ওকে, কার্বনের নাম হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। এই নামগুলো মাথায় রাখবে। যদি বলে NH4 প্লাস, H3O প্লাস, এগুলোর মধ্যে কোন ধরনের বন্ড দেখা যায়, তখন তোমার অ্যান্সার হবে ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, এটাকে বাংলাতে বলা হয় অসমযোজী বন্ধন। একটা হয় আয়নীয় বন্ধন, প্রত্যেক দিন সেখানে কিছু টপিকও ডিসকাশন করি, কিছু MCকিউ ডিসকাশন করি, ক্লাস করতে পারো ভালো লাগলে। আর ব্যাচ কোর্সের একটা ফিজিক্স ক্লাস চলছে, সেটার টাইম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে, সেটাতে এনরোল করে নেবে, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ইন্ডিভিজুয়াল আমার যে ক্লাস থাকে নর্মালি আমার একার, আর ব্যাচ কোর্সের একটা ফিজিক্স ক্লাস চলছে, সেটার টাইম হচ্ছে সন্ধ্যে 6টা থেকে, সেটাতে এনরোল করে নেবে,
তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ইন্ডিভিজুয়াল আমার যে ক্লাস থাকে নর্মালি আমার একার, সেই ক্লাসের টাইমিং 10:30 থেকে। ঠিক আছে, এবার কোন ডেটে ক্লাস থাকে সেই ডেট আমার পারফেক্ট মনে নেই, সেটা কোর্সের মধ্যে এনরোল করা থাকলেই তুমি সেখান থেকে নোটিফিকেশনটা পেয়ে যাবে। ওকে, যাই হোক, H3O প্লাসের নাম হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। H3O প্লাসের নাম হচ্ছে হাইড্রোক্সোনিয়াম আয়ন। এই নামগুলো মাথায় রাখবে। যদি বলে NH4 প্লাস, H3O প্লাস, এগুলোর মধ্যে কোন ধরনের বন্ড দেখা যায়, তখন তোমার অ্যান্সার হবে ডেটিভ বন্ড বা কোঅর্ডিনেট বন্ড। ঠিক আছে, এটাকে বাংলাতে বলা হয় অসমযোজী বন্ধন। একটা হয় আয়নীয় বন্ধন, যেটা হচ্ছে আয়নিক বন্ড। একটা হয় সমযোজী বন্ধন, যেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। একটা হয় অসমযোজী বন্ধন, যেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। পরিষ্কার? এটা হচ্ছে বন্ডিং এর একটা সেগমেন্ট গেল। এটুকু ক্লিয়ার হলো কি সবার? তিনটে বন্ড নিয়ে বলতেই দেখো এতক্ষণ টাইমটা গেল। আচ্ছা, এবার দেখো কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে একটা টাইপ আমি একটু বলে দিচ্ছি। কোভ্যালেন্ট বন্ডিং এর মধ্যে আহ তিনটে টাইপের বন্ড হয়, একটা ডবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ট্রিপল বন্ড। তো সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ কিছু কিছু ডেটা আমি বলছি, এই ডেটাটা একটু মাথায় রাখবে।
কার্বন কার্বনের মধ্যে যদি সিঙ্গেল বন্ড হয়, কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হচ্ছে 1.54 অ্যাংস্ট্রম। ওকে, কার্বন কার্বনের মধ্যে যদি ডবল বন্ড হয়, ঠিক আছে, কার্বন কার্বনের মধ্যে যদি ডবল বন্ড হয় তার অ্যান্সার হচ্ছে 1.34 অ্যাংস্ট্রম। আচ্ছা, কার্বন কার্বনের মধ্যে যদি ট্রিপল বন্ড হয় তার অ্যান্সার হচ্ছে 1.21 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে ডেটা। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ড, এটা খাতায় লিখে নেবে, এটা কিন্তু পিডিএফ এর মধ্যে নেই। দুটো কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হলে কত, ডবল বন্ড হলে কত, ট্রিপল বন্ড হলে কত। এবার তার মানে যদি তোমাকে জিজ্ঞেস করে যে বন্ড লেন্থ সব থেকে কার বেশি, ডবল, ট্রিপল না সিঙ্গেল, বলো বন্ড লেন্থ সব থেকে কার বেশি, ডবল, ট্রিপল না সিঙ্গেল, কোনটা? সিঙ্গেল। দেখতে পাচ্ছ তো বন্ড লেন্থ সব থেকে কার বেশি? অবশ্যই প্রত্যেকে অ্যান্সার দাও, বাকিরা যারা আছো ক্লাসে। বন্ড লেন্থ সব থেকে বেশি হচ্ছে সিঙ্গেল বন্ডের। ক্লিয়ার হলো? আচ্ছা, তো বন্ড লেন্থের সাথে বন্ড স্ট্রেংথের একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা একটু ভালো করে দেখো। যে বন্ড লেন্থকে আমি বিএল দিয়ে লিখলাম, বন্ড লেন্থ ইজ 1/প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ। 1/প্রপোর্শনাল টু বন্ড স্ট্রেংথ মানে কি? ব্যাপার হচ্ছে বন্ড লেন্থ যত বাড়বে বন্ড স্ট্রেংথ তত কমবে। ঠিক আছে, একটা দড়ি যদি কাছাকাছি থেকে টানা হয়, একটা দড়ি যদি কাছাকাছি থেকে টানা হয়, সেটা দড়ির ওপরে যতটা টান পড়বে, একটা দড়ির লেন্থ ধরো এইটুকু,
এইখান থেকে একজন টানছে, এইখান থেকে একজন টানছে, এই জায়গার উপরে যতটা টান পড়বে, একটা দড়ির লেন্থ যদি এতটা হয়, এই টানটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গেল। যে টান বা টেনশন যেটা থাকবে সেই টেনশনটা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে, তো সেই কারণে এফেক্টিভ টেনশনটা কিন্তু কমে যাবে, টান কমে যাবে এবং স্ট্রেংথ বা শক্তি আমার অনেক কমে যাবে, মাথায় রাখবে। তো সেই কারণে দুটো ধরনের কোয়েশ্চেন এখান থেকে হতে পারে, এইগুলো বেসিক্যালি মেইনস ওরিয়েন্টেড কোয়েশ্চেন। বন্ড লেন্থের সাথে বন্ড স্ট্রেংথের রেসিপ্রোকাল সম্পর্ক, বন্ড লেন্থ বাড়লে বন্ড স্ট্রেংথ কমে যাবে। তাহলে একটা কোয়েশ্চেনের উত্তর দাও যে বন্ড স্ট্রেংথ তাহলে কোন বন্ডের বেশি, বন্ড স্ট্রেংথ কোন বন্ডের বেশি, বলো বলো ফার্স্ট, ডবল ট্রিপল না সিঙ্গেল? বন্ড স্ট্রেংথ কোন বন্ডের বেশি এই সেন্সে বলছি, ডবল ট্রিপল না সিঙ্গেল, জিনিসটাকে এই সেন্সে বলতে চাইছি, ডবল ট্রিপল না সিঙ্গেল?